তা সেদিন আমার সেই ডিউটি ছিল কোন ইঞ্জিন কোন ট্রেনের সাথে যাবে সেই ইঞ্জিনগুলোকে সুন্দরভাবে এক লাইন থেকে আরেক লাইনে এটা প্লেস করে দেওয়া, এটা হচ্ছে সেই ডিউটির কাজ। আর আমি শান্টিং করতেছিলাম ওই সময় 6601 নম্বর ইঞ্জিন। আমার এসএলএম ছিল লুৎফর ভাই। ওই সময় অলরেডি ওই সময় একটু কাজ বেশি শুরু হয়ে গেছে। তা যা হোক, তখন রাত 8টা বাজে। তা আমার এসএলএম সাহেব বললো যে সবুজ তুমি পয়েন্টটা করে দিয়ে চলে আসো, ওই 6601 নম্বর ইঞ্জিন যাবে একতায়। তা ওটাকে আমি 1 নম্বর লাইন থেকে 3 নম্বর লাইনে প্লেস করে দিব। আর 6513 নম্বর ইঞ্জিন তখনও 1 নম্বর লাইনে ডগে ছিল, ওটা যাবে বরেন্দ্র শর্টপিক, পার্বতীপুর থেকে চিলাহাটির দিকে যাবে। ওই ইঞ্জিনটা রেডি হচ্ছিল। তা আমি ওর উপরে যেহেতু 6601 নম্বর ইঞ্জিন ছিল, এখন 6601 নম্বর ইঞ্জিন থাকলে তো আর ওই পিছনে 6513 নম্বর ইঞ্জিনটা তো বের হতে পারবে না। তা আমাকে এসএলএম বললো যে ভাইয়া আমি ইঞ্জিন চালাচ্ছি, তুমি সামনে গিয়ে পয়েন্টটা বানাই দাও। উনি চালাচ্ছে, আমি ওই ইঞ্জিনে আসে আমি 3 নম্বর পয়েন্টে নামলাম। আমি 3 নম্বর পয়েন্টটা বানাই দিয়ে ওনাকে বললাম যে ভাই আপনি তাহলে 3 নম্বরে ঢুকে যান, আমি আসতেছি। ওনার ওই পিছনে হেডলাইটটা কিন্তু জ্বলা ছিল, যেহেতু তখন বাজে 8টা 5 মিনিট, রাত 8টা 5 মিনিট। ওই সময় ওনাকে আমি 3 নম্বর লাইনে ওই পয়েন্ট করে দিলাম, উনিও যাচ্ছে। আর ওনারও পিছনে হেডলাইটটা কিন্তু জ্বলা ছিল। আর আপনারা জানেন যে 66 সিরিজের হেডলাইটের পাওয়ার কিন্তু খুবই বেশি। যাই হোক, ওই পিছনে হেডলাইটটা জ্বলা ছিল। আর ওই মুহূর্তে ঠিক 8টা 10 মিনিটে সৈয়দপুর থেকে যে সীমান্তটা পার্বতীপুর দিকে আসে, ঠিক সেই সীমান্তটা আসতেছিল। তা ওই সময় সীমান্তরও হেডলাইট তো জ্বলা, যেহেতু রাত হেডলাইট তো জ্বলা থাকবে। আর ওই দিন ছিল বৃহস্পতিবার। তা আমি মনে হয় আমি সীমান্ত দেখতেছি, আর ড্রাইভার দিকে তাকাচ্ছি যে এলএম সাহেব কে আছে। তা আমি এলএম সাহেবের দিকে দেখতে দেখতে লাইন দিয়ে হাঁটে আসতেছি। আর ওনাকে ফাজলামি করে আমি টর্চ লাইট মারলাম। তা দেখি আমাদের লতিফুল হক ইমন ভাই, এলএম লতিফুল হক ইমন ভাই। তা ওনার দিকে যে মুহূর্তে আমি তাকাইছি, ঠিক সেই মুহূর্তেই লোকোশেটের 1 নম্বর লাইন দিয়ে এই 6513 নম্বর ইঞ্জিনটা প্রায় 20-25 কিলোমিটার গতিতে চলে আসছে। আসলে আমার ওই যে 6513 নম্বর ইঞ্জিনটা যে বাইর হচ্ছে 1 নম্বর লাইন দিয়ে, আমি কিন্তু ওর হেডলাইটও দেখতে পারিনি, ওর কোনো হুইসেলের শব্দ আমি পাইনি। আমার এতটুকু মনে আছে যে মানে ওই মুহূর্তে যে সীমান্ত যাচ্ছে, সীমান্তের হেডলাইটের আলো, তার 3 নম্বর পয়েন্টে যে আবার ওই 6601 এই ইঞ্জিনের আলো, এই আলোগুলোর ভিতরে এতটাই আলো, 2 সাইড থেকে আলো আসতেছে যে 6513 নম্বর ইঞ্জিনের আলোটা আমি দেখতেই পারিনি। আমার কাছে এখনো যেটা মনে হচ্ছে যে 6513 নম্বর ইঞ্জিনটা যারা বের করছে তারা হেডলাইটটা জ্বলাই নাই এবং কোনো ধরনের হুইসেলও দেয়নি। তারা, আমি যে লাইনের সামনে দিয়ে আসতেছি, তারা টেরই পায়নি যে আমার ওনার সামনে কেউ দাঁড়ায় আছে, উনি টেরই পায়নি। যা হোক, যখনই আমার পাশ দিয়ে সীমান্তটা চলে যাচ্ছে, এই ইমন ভাইয়ের দিকে যখন লাইট মারছি, ঠিক সেকেন্ডের ভিতরে যখন আমি ঘুরলাম, আমি একদম বাড়ি খাইলাম ঠিক ক্যাটল গার্ডের মানে সিবিসি কাপলিং, এই 6513 সিবিসি কাপলিংয়ে আমি একদম সেইভাবে একটা বাড়ি খেলাম। হাতে আমার এই জায়গাটা ছিলে গেছিলো, আমার হাতের এই জায়গাটা ছিলে গেছিলো। তা আমি যখনই বাড়ি খাইছি, আমি শুধু এক আল্লাহ বলে আমি পড়ে গেছি। বাড়ি খেয়ে আমি মুখে আমার এতটুকু যে আল্লাহ বলে আমি মাটিতে পড়ে গেছি, একেবারে 2 লাইনের মাঝখানে। আর আমি 2 লাইনের মাঝখানে পড়ে আছি না আমি লাইনের উপরে পড়ে গেছি, আমি কিন্তু আমার সেন্সে নাই। আমি তখন আমার সেন্সে নাই যে আমি আসলে কোথায় পড়ে গেলাম, লাইনের উপরে পড়ে গেলাম নাকি লাইনের মাঝখানে নাকি লাইনের সাইডে। এতটুকু যে আমি যখনই বাড়ি খেলাম, আমি আল্লাহর নাম নিয়ে আমি সাথে সাথে পড়ে গেছি। আর এতটুকু আমার ওই সেকেন্ডের ভিতরে মাথায় ছিল যে আমাকে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে। আমি পুরো স্ট্রেট একেবারে লম্বা হয়ে শুয়েছিলাম, পুরো স্ট্রেট লম্বা হয়ে শুয়েছিলাম। আর সেকেন্ডের ভিতরে আমি দেখলাম যে আমার চোখটা একটু খুললাম, দেখলাম আমার উপর দিয়ে ইঞ্জিন চলে গেল। যখন আমি দেখলাম যে আমার উপর দিয়ে ইঞ্জিন চলে গেল, আর আমি মানে আমার এখন এই যে ভাই আমার শরীরের মানে পশম এখন আমার মানে কাটা দিয়ে উঠতেছে। যখন এই ইঞ্জিন চলে গেল, আমি খালি চিন্তা তো আমার বডিতে যেন কোনো কিছু বাড়ি না লাগে, কারণ ইঞ্জিনের নিচে কিন্তু অনেক ধরনের যন্ত্র থাকে, যেমন ট্রাকশন মোটর, অনেক ধরনের ক্যাটল গার্ড থাকে, বিভিন্ন ধরনের যন্ত্র থাকে ইঞ্জিনের নিচে। আমি খালি চিন্তা যেন বাড়ি না খাই। যাই হোক, যখন ইঞ্জিনটা পার হয়ে গেল, পাশ দিয়ে যে সীমান্তটা যাচ্ছিল ইমন ভাই, উনি একমাত্র চাক্ষুষ আমার ঘটনাটা নিজের চোখে দেখছে এবং উনি সাথে সাথে ওইখানেই, ঠিক হোমের ওইখানেই ওনার গাড়িটা দাঁড় করে দিছে এবং দাঁড় করে দিয়ে উনি ওনার এএলএমকে হচ্ছে অনিমেষ চন্দ্র, আমাদের পার্বত্য লোকসেটের আমাদের ব্যাসের অনিমেষকে বলে দিল যে ভাই তাড়াতাড়ি যা, সবুজ ইঞ্জিনের নিচে বাড়ি খেয়ে পড়ে গেছে। তখন অনিমেষ দৌড় দিয়ে আসলো এবং সাথে সাথে ওই যে ইঞ্জিনে আমি বাড়ি খেয়েছি 6513, ওই ইঞ্জিন কিন্তু তখনও বোঝে না যে আমি সামনে বাড়ি খেয়ে পড়ে গেছি। ওরা কিন্তু অলরেডি আমাকে বাড়ি দিয়ে চলে যাচ্ছে। তখন ওই সীমান্তের যে এলএম ছিল লতিফুল ভাই, তখন ওই
6513 ড্রাইভারদেরকে বলছে যে ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, আপনাদের ইঞ্জিনের সবুজ বাড়ি খেয়ে নিচে পড়ে গেছে। তখন ওরাও দাঁড়ায়, আমাদের এএলএম ওয়াসিম ও চলে আসলো। ততক্ষণে কি আমি মানে আসলে আমি কাঁপতে কাঁপতে আমি রেল লাইন থেকে উঠে আমি সাইডে যে ঘাস আছে ঘাসে আমি শুয়ে পড়ছি। আমার শরীরটা যে এত পরিমাণে কাঁপতেছিল, যে আমি মানে কাঁপতে কাঁপতে এই লাইনের পাশে এক ফাঁকা জায়গায় আমি মানে একদম শুয়ে পড়ছি, আমি আর উঠতে পারছি না ওখান থেকে। যাই হোক, তখন ওই অনিমেষ আসলো, ওয়াসিম আসলো, আমাকে তুলে ধরলো। আর আমি আসলে ওই মুহূর্তটা আমি ওদেরকেও বলতে পারছি না যে আমার সাথে কি হয়েছে। যাই হোক, ওরা আমার পুরো শরীরটা হাতায় দেখলো যে শরীরে কোনো অংশ আমার কাটে নাই। ওরা এটা বুঝতে পারলো যে, এবং আমিও বুঝতে পারলাম যে আমার শরীরের কোনো অংশ কাটে নাই, বডিতে কোনো অংশ কাটে নাই। যাই হোক, ওইখান থেকে আমি যখন আমাকে ধরে নিয়ে অফিস রুমে গেল, এই ঘটনাটা একজন বললো যে সবুজ ইঞ্জিনের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না যে সবুজ বাড়ি খেয়ে পড়ে গেছে এবং সেখান থেকে সবুজ অক্ষত যে ফিরে আসছে, এটা কেউ হারাম অফিসের কেউ বিশ্বাস করতেছে না। সবাই খেলে আমার দিকে তাকায় আছে যে কি ব্যাপার, এটা কি মানে আসলে কি সত্য ঘটনা নাকি এমনি। আসলে আমি আর ওখানে কাউকে কিছু বলতে পারছিলাম না। আমি বললাম যে আমার ইসলামকে বলছে ভাই আমার পক্ষে এখন ডিউটি করা সম্ভব না, বাসায় আসলাম। আমার ঘটনাটা বলতে গেলে আমার এখন নিজেরও কান্না আসতেছে। আমি আপনার ভাবিকে আমি জোড়ায় ধরে হাউমাউ করে কান্না, সে মানে অবাক হয়ে গেছে যে কি হবে, কি কান্না করতেছে। সে ভাবছে যে আমার বাবা অসুস্থ, হয়তো আমার বাবার কিছু হয়েছে। আল্লাহ তাআলা যে আমাকে ওইখান থেকে ফিরে নিয়ে আসছে, আমি হাউমাউ করে কান্না। সে তখনও বোঝে নাই যে আমি ইঞ্জিনের সাথে, আমি তাকে বললাম যে আমি ইঞ্জিনে বাড়ি খেয়ে আমার উপর দিয়ে ইঞ্জিন চলে গেছে। সে তখনও কিন্তু বিশ্বাস করতেছে না। সে বিশ্বাস করছে যে হয়তো বা ইঞ্জিনের বাড়ি খেয়ে সাইডে পড়ে গেছে, কিন্তু আমার উপর দিয়ে যে ইঞ্জিন চলে গেছে এটা তখনও সে বিশ্বাসই করতে পারছে না যে আমার উপর দিয়ে ইঞ্জিন চলে গেছে এবং সেখান থেকে আমি ফিরে আসছি। এটা আসলে সেও বিশ্বাস করতে পারছিল না। পরে সেও আমাকে জড়ায় ধরে কান্না, হাওমাও করে কান্না। আমার একটা কথাই মনে হচ্ছিল যে আমার দুইটা ছোট বাচ্চা আছে, তাদের কি হবে। বাংলাদেশে রেলের ইতিহাসে এমন কোনো ঘটনা এখনো ঘটে নাই যে কেউ ইঞ্জিনের সাথে বাড়ি খেয়ে ইঞ্জিনের নিচে সে পড়ে গেছে, অক্ষত সে ফিরে আসছে। এমন কোনো ঘটনা এখন কারোর সাথে ঘটে নাই, সেটা আমার জানা মতে। জানি না কারো জানা আছে কিনা, কিন্তু আমার জানা মতে এমন কারো ঘটনা ঘটে নাই যে সে ইঞ্জিনে বাড়ি খেয়ে ইঞ্জিনের নিচে পড়ে গিয়ে সে সেখান থেকে অক্ষত ফিরে আসছে। আমাকে আল্লাহ তাআলা আমার এই সন্তানদের জন্য পৃথিবীর বুকে এখনো বাঁচায় রাখছে। সে হয় তখন আমার এই ছোট ছেলেটার বয়স 1 বছরের মতো হবে। আমি আমার সারাটা রাত আমার ঘুম হয় নাই যে আমি কি এখনো পৃথিবীতে বাঁচে আছি। মানে আমার নিজের প্রতি আমার বিশ্বাস হতো না যে আমি ওখান থেকে ফিরে আসলাম কিভাবে। আমি নিজের প্রতি আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম যে আমি ওখান থেকে ফিরে আসলাম কিভাবে। আর আমার এই ঘটনাটা কেউ বিশ্বাসই করতে পারছে না যে সেখান থেকে ফিরে আসাটা সম্ভব কিনা। আসলে সেখান থেকে ফিরে আসাটা সম্ভব কিনা এটা কেউ বিশ্বাস করতে পারছে না। যাই হোক, এই যে জীবনটা না, এটা হচ্ছে আমার একটা দ্বিতীয় জীবন। আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় একটা জীবন দান করছে। অনেকে বলে যে হয়তো আমার জীবনে কোনো একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা মার দোয়া ছিল। আসলে আমি আমার এই ঘটনাটা আমার মাকে আমি বলছি 3 দিন পর। যাক, আরেকটা যেটা, আমি তারপরের দিন কিন্তু আবার বরেন্দ্র ট্রেন নিয়ে রাজশাহী গেছি। জানেন যে সবাই অবাক হয়ে গেছে যে সবুজ ডিউটিতে আবার কিভাবে যাচ্ছে। তারপরের দিনে কিন্তু আমি বরেন্দ্র ট্রেন নিয়ে আমি রাজশাহী গেছি। আমি চিন্তা করতেছিলাম যদি আমি না যাই, আমার শরীরটা কিন্তু তখনও কিন্তু ফিট না। আমার শরীরটা খালি কাঁপতেছে ভয়ে, ইঞ্জিন দেখলেই কাঁপতেছে। এবং তার পরের দিন ওই 65-13 নম্বর ইঞ্জিন নিয়ে আমি গেছি রাজশাহী। ওই 65-13 নম্বর ইঞ্জিন নিয়ে, যেটা ওই যেদিন আমার ঘটনাটা ঘটছে সেদিন তো শেড আউট হয়ে গেছে। এবং চিলাহাটি থেকে ওই ট্রেনটা বরেন্দ্রটা আবার পার্বতীতে ডাইরেক্ট ওই ইঞ্জিনই গেছে। তা সেদিন তারপরের দিন আমি বরেন্দ্র ওই 65-13 নম্বর ইঞ্জিনটি নিয়ে আমি রাজশাহীতে গেছি। সারাটা রাস্তা আমার খালি মানে এই 65-13 নম্বর ইঞ্জিনটা দেখে খালি ভয় লাগতেছিল। আমার খালি ভয় লাগতেছিল যে 65-13 নম্বর ইঞ্জিন নিয়ে আমি রাজশাহীতে যাচ্ছি, ডিউটি করতেছি। আসলে ডিউটিটা আমি সেদিন করাটা আমার ঠিক হয়নি। তারপর আমি চেষ্টা করছি নিজেকে যতটুকু পারা যায় একটু শক্ত রাখার জন্য। এই 65-13 পরে আমার মাকে আমি 3 দিন পর যখন জানাই বিষয়টা যে আমার উপর দিয়ে একটা ট্রেন অথবা একটা ইঞ্জিন চলে গেছে, আমার মা তখনও মানে চিন্তা করতে পারতেছে না যে আসলে মানে কি ব্যাপার, এটা কি হয়েছে, এটা কি আসলে ঘটনাটা কি সত্য। আমি আমার মাকে কিন্তু সরাসরি বলে নেই, ফোনে বলছিলাম। আম্মা তো ফোনে শুনে হাওমাও করে কান্না। আমি যেদিন চলে গেছি বাসায়, আমার এলাকার মানুষ যারা ঘটনাটা শুনছে তারা সবাই চলে আসছে আমাকে দেখার জন্য যে সবুজের কোনো ক্ষতি হয়েছে কিনা, সবুজ কি সুস্থ আছে, সবুজ কি এখন অক্ষত। মানে কেউ কল্পনা করতে পারছে না যে একটা ট্রেন একটা ইঞ্জিন কারোর উপর দিয়ে চলে গেলে সে সেখান থেকে বেঁচে ফিরতে পারে। এটা কেউ কখনো কল্পনা করতে পারছে না। সবাই খালি চলে আসছে যে আমাকে এক নজর দেখার জন্য যে সবুজ সুস্থ আছে কিনা। আমার মহল্লার মানুষ, আমার
আপা আছে একটা, উনি কান্না করে দিছে আমাকে দেখে, আমাকে জড়াই ধরে কান্না করে দিছে। সে কিন্তু আমার রক্তের কেউ না। সে ঘটনাটা শুনে আমাকে দেখার পর আমাকে জড়াই ধরে সে কান্না করে দিছে যে আসলে সবুজ ভাই তুই ঠিক আছিস কিনা। মানে কি একটা যে হৃদয় বিদারক একটা ঘটনা, আমি আসলে কেউ বিশ্বাস করতে পারে নাই ভাই, আমার আত্মীয় স্বজন কেউ বিশ্বাস করতে পারেনি যে সবুজ সেখান থেকে অক্ষত ফিরে আসলো কি হবে, কেউ বিশ্বাস করতে পারেনি। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি লাইভে আমি বিষয়টা শেয়ার করলাম। আমার এখনো আমার 65-13 নম্বর ইঞ্জিনটা দেখলে এখনো আমার শরীরের এই ভিতরটা এখনো একটু ধাক করে ওঠে। এই ভিতরটা আমার এখনো একটু মানে ধাক করে ওঠে এই 65-13 নম্বর ইঞ্জিনটা দেখলে। আমার 2022 সালের নভেম্বরের 10 তারিখে এই ঘটনাটা আমার সাথে ঘটছে। এটা আমার জীবনে একটা মর্মান্তিক একটা ঘটনা। সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে ফিরে নিয়ে আসছে। এটা আপনাদের সবার ভালোবাসা, আমার মা বাবার ভালোবাসা। আর অনেকেই বলে যে জীবন হয়তো বা কোনো একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা দুর্ঘটনা থেকে আমাকে মানে সেভ করছে। সে আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীরে এখনো পৃথিবীর বুকে বাঁচায় রাখছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আজকে আমি আমার জীবনে একটা মর্মান্তিক ঘটনাটা শেয়ার করলাম। সবাই সবাই অনেক মানে একটু দেখে শুনে চলাফেরা করবেন। আর যখনই ঘর থেকে বের হবেন আয়াতুল কুরসিটা পরে বের হওয়ার চেষ্টা করবেন। আমি জানি, এবং আমি আরেকটা জিনিস জানেন কি, কোনো মানুষ যদি পাক পবিত্র থাকে, তার শরীরটা যদি পাক পবিত্র থাকে, আল্লাহ তাআলা তাকে বড় ধরনের দুর্ঘটনা থেকে সেভ করবেই। এটা আমি ওই দিন মানে একেবারে বাস্তব প্রমাণ। কারণ কি, তখন আমি বাসায় এসে আমার মাগরিবের নামাজ আমি পড়ে গেছিলাম। তখন আমি ডিউটির ফাঁকে আমি আমার বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে আপনার আপুর হাতে মানে 1 কাপ চা মনে খেয়ে, তারপরে আমি আপনাদের ভাবির হাতে 1 কাপ চা খেয়ে তারপরে আবার ডিউটিতে গেছিলাম। যাই হোক, ওই যে নামাজ পড়ে গেছে, আমার শরীরটা আল্লাহর রহমতে পাক পবিত্র ছিল। যাক, আল্লাহ তাআলা আমাকে হয়তো বা এরও ওসিলাতে আমাকে আল্লাহ তাআলা সেভ করছে। যাই হোক, আপনারা জীবনে চলাফেরা করবেন, যখনই ঘর থেকে বের হবেন চেষ্টা করবেন শরীরটা সবসময় যেন পাক পবিত্র থাকে। আর ঘর থেকে বের হলে অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বের হবেন, দেখবেন যে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে ইনশাল্লাহ। যাই হোক, সবসময় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ তাআলা যেন কারো জীবনে বড় ধরনের কোনো দুর্ঘটনা না দেয়। আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন, একটু দেখে শুনে চলাফেরা করবেন। সবসময় মনে রাখবেন যে আপনার নিজের কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে না, দুর্ঘটনা ঘটে অন্যের কারণেই। আপনার নিজের কারণে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না, দুর্ঘটনাটা ঘটে হচ্ছে অন্যের কারণেই। এই কারণে আশেপাশে সব কিছু দেখে চলাফেরা করবেন, আর সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আসলে ভালো ব্যবহারটাও যে একটা মানুষের জন্য কত বড় একটা দোয়া। একটা ভালো ব্যবহার করলে অটোমেটিক ওই ব্যক্তিটার মনে আপনার জন্য দোয়া সৃষ্টি হবে, একটা মানে আপনার জন্য একটা ভালো লাগা সৃষ্টি হবে। এর জন্য সবসময় সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবাইকে ভালোবাসবেন। যাক, আমি আজকে আর লাইভে আর থাকতে চাচ্ছি না, অনেক দেরি হয়ে গেছে, এখন ঘুম দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।